বাংলাদেশের ফুটবলের অনেক বিষয় নিয়ে সাধারণ ফুটবল প্রেমীদের মধ্যে অনেক রকম মতপার্থক্য, মতবিরোধ থাকতেই পারে। এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে একটা বিষয় নিয়ে বোধহয় আসলে ওই রকম কোনো মতবিরোধ নেই বা মতপার্থক্য নেই, হাতে গোনা কিছু মানুষ ছাড়া। সেটা হচ্ছে কি, কোচ হিসেবে হ্যাবিয়ার কাবরেরা আসলে বাংলাদেশ দলের সঙ্গে যায় না। এই দলটাকে হ্যান্ডেল করার জন্য তিনি উপযুক্ত নন। এটা মোটামুটি নিশ্চিত। এখন অনেকেই আবার, মানে অনেকেই না, কেউ কেউ বলতে পারে এটা আবেগী কথাবার্তা। এটা হঠাৎ করে একজন কোচকে এইভাবে নাকচ করে দেয়া ঠিক না। কিন্তু এটা যে আবেগী কথাবার্তা না, কিছু যুক্তি তুলে ধরছি, একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি একটু পেছনে যান, যে হেভিয়ার কাবরেরাকে বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন কে? কাজী সালাউদ্দিন। তখন বাংলাদেশ দলের যে অবস্থাটা ছিল, নড়বড়ে অবস্থা, বা তখন একজন কোচকে নিয়োগ দিতে হয় জন্যই দেয়া, রেজাল্ট পেলে ভালো, না পেলে কোনো সমস্যা নেই, এরকম একটা, মানে সময় পার করার জন্য, তার মেয়াদগুলো পার করার জন্য এরকম অবস্থাতে হ্যাবিয়ার কাবরেরাকে খুঁজে বের করা হলো। এবং তার আগে জাতীয় দল হ্যান্ডেল করার মতো তার কোনো অভিজ্ঞতা ছিল না। এবং তখনকার নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে অনেক রকম বিতর্ক আছে, বিশেষ করে পল স্মলিকে ঘিরে। ওই সময় কমিশন বাণিজ্য, এরকম নানান রকম কথাবার্তা প্রচলিত আছে। ফলে যেটা হয়েছে যে হ্যাঁ, সেটা ওই সময়ের জন্য ঠিক ছিল। কিন্তু এখন এই প্রেক্ষাপটে এসে আমরা হামজা চৌধুরীর কারণে একটা নতুন উন্মাদনা তৈরি হয়েছে, ফুটবল নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। সামিদ সোম আসছে বলে শোনা যাচ্ছে, ফাহমিদুল রশিদের, সবকিছু মিলে অন্যরকম একটা জোয়ার তৈরি হয়েছে। এবং এই যে, মানে সেই জোয়ারটা আবার শুধু হুজুগে জোয়ার না, কিন্তু আমরা পজিটিভ অর্থে, এবং বাংলাদেশ এখান থেকে ভালো ফলাফল করার সামর্থ্য রাখে এখন। তো এই দলটাকে হ্যান্ডেল করার জন্য আসলেই হ্যাভিয়ার কাবরেরা উপযুক্ত নন। আরো কয়েকটি আমি মানে কথা বলছি, সেটা হচ্ছে কেন উপযুক্ত নন। আমরা কিন্তু ভারতের বিপক্ষে, যখন হামজাতুর এবং ভারতের বিপক্ষে আমরা হয়তো জেতা ম্যাচ ড্র করেই সন্তুষ্ট থেকেছি, এবং কোচও খুব সন্তুষ্ট, খুশি মনে যে এটা যা হয়েছে তাতেই সন্তুষ্ট। কিন্তু আমরা ম্যাচটা জিততে পারতাম, শুধুমাত্র তার ভুল কৌশলের কারণে, ভুল একাদশ নির্বাচনের কারণে জিততে পারেনি। এখন কেউ কেউ বলবেন এটা তো ফুটবলে কোচই সর্বেসর্বা, কোচের স্বাধীনতা আছে। কোচের স্বাধীনতা থাকতেই পারে, থাকতেই হবে, কিন্তু আপনি আপনার হাতে থাকা সর্বোচ্চ অস্ত্র বলি, সর্বোচ্চ যে রসদটা আছে, সেইটার আপনি ব্যবহার করছেন কিনা, সেটা কাবরেরা একেবারেই ঠান্ডা মাথায় করেননি। ফলে আমরা ম্যাচটা জিততে পারিনি। আবার দেখেন, কাবরেরা পুরো প্রক্রিয়াটাই, মানে এই ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগেই যদি আপনি ভুলগুলো একটু নির্বাচন করে ফেলেন, তাহলে বুঝবেন সে মানে কোন মাপের কোচ। প্রথমত ড্র নিয়ে সন্তুষ্ট থেকেছে, তার আগে যখন সেই সৌদি আরবের তায়েফে ম্যাচ খেলতে, মানে প্রস্তুতি ক্যাম্প করার জন্য গেল, ওই সময় থেকেই কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা, কি করবে কিনা, এরকম কোনো পরিকল্পনা তার ছিল না। বিচ্ছিন্নভাবেই তিনি গেছেন। হ্যাঁ, সুদানের বিপক্ষে তখন ম্যাচ হলেও হতে পারে, এরকম একটা অবস্থায় লাস্ট মুহূর্তে হলো না। কিন্তু পূর্ব কোনো পরিকল্পনা ছিল না, সেটা হঠাৎ করে পেয়ে গেছি জন্য প্রস্তুতি ম্যাচ খেলবে এরকম। তারপরে তো প্রস্তুতি ম্যাচ নিয়ে অনেক রকম নাটক হলো, অনেক কিছু হলো, যেটা আমরা সবাই জানি। এর পাশাপাশি দেখেন, টিম যখন ইন্ডিয়াতে গেছে তখনও কিন্তু আগের রাতে যখন ফ্লাই করবে, তার আগের দিনেও আসলে 23 জন নির্বাচন করতে পারেননি। এগুলো তো তার দুর্বলতা। তো এই দুর্বলতা যার মধ্যে আছে, সে বড় প্লেয়ারদের হ্যান্ডেল করার মতো সামর্থ্য রাখে না। উল্টো এখন যেটা হয়েছে যে, হামজা চৌধুরীর আলোয় আলোকিত হচ্ছেন আমাদের হেভিয়ার কাবরেরা, তার কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ হচ্ছে। সে কিন্তু এখন অন্য আর একটা দেশের, বা যখন চাকরি হারাবে বা চাকরি যাবে তখন অন্য আর একটা দেশের, তখন যার বায়োডাটা বা সিভিটা দেবেন, তখন কিন্তু অনেক বুক ফুলিয়ে বলবে আমি হামজা চৌধুরীদের কোচ ছিলাম, আমি সামিদ সোমদের কোচ ছিলাম। এটা তার জন্য উপকার হলো, কিন্তু আমাদের ফুটবল কি উপকৃত হচ্ছে? মোটেও হচ্ছে না। ফলে যেটা হয়েছে যে, কাবরেরাকে মানে বদলানো বা তার পরিবর্তে ভালো একজন কোচ আনাটা একেবারে সাধারণ ফুটবল প্রেমীদের দাবি না, এটা যারা ফুটবল পরিচালনার জন্য বাফুফের চেয়ারে বসে আছেন তাদের বোঝাটা খুবই জরুরি হয়ে পড়েছে। তাছাড়া এটা ফুটবলের জন্যই, আমাদের জন্যই ক্ষতি হবে। কারণ এক একটা ম্যাচ যাবে, আমরা যদি, আমি ধরেই নিলাম, মানে আমি আশাবাদী ম্যাচটা জিতবে, কিন্তু কাবরেরার যে কৌশল, সেখান থেকে 10ই জুন ঢাকায় বাংলাদেশ হয়তো সিঙ্গাপুরের কাছে বড় জোর ড্র করবে, এবং ওই ড্র নিয়ে আবার সন্তুষ্ট থাকবে। হ্যাঁ, আমরা র্যাঙ্কিং এ ওপরের দিকের দলের সাথে আমরা ড্র করেছি, 1 পয়েন্ট পেয়েছি, এতেই কাবরেরা সন্তুষ্ট থাকবে, তার চাকরিটা বেঁচে যাবে। কিন্তু ক্ষতিটা কিন্তু বাংলাদেশের হবে, কারণ আমরা কিন্তু মানে একটা ম্যাচ অলরেডি 1 পয়েন্ট, আমরা এখান থেকে 3 পয়েন্ট পেতে পারতাম। আমরা যদি 10ই জুন আবার সেই 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকি, এটা বাংলাদেশের জন্য খারাপ হবে। কারণ বাংলাদেশ এবার স্বপ্ন দেখছে এই এফসি এশিয়ান কাপের পরের রাউন্ডে যাওয়ার জন্য, এবং সেটা যদি যেতে হয় তাহলে অবশ্যই কোচের একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে। এখন কোচ হাবিয়ার কাবরেরাকে বেতন দেওয়া হয় কত? 15 না 17 হাজার বা 20,000 ডলারের মতো বেতন দেওয়া হয়।
আপনি সারা ফুটবল দুনিয়াটা তো অনেক বড়। এখানে হাজার হাজার কোচ আছে, ভালো মানের কোচ আছে, যাদেরকে আসলে এই বেতন দিয়েই পাওয়া সম্ভব। শুধুমাত্র ফুটবল ফেডারেশনকে একটু সচেষ্ট হতে হবে, এবং যদি সচেষ্ট না হয়, ওই যে কাবরেরার ওপরেই সন্তুষ্ট থাকা, যেমন দিয়ে গিয়েছিলেন হচ্ছে কাজী সালাউদ্দিন, ওইভাবেই চলছে। কাজী সালাউদ্দিনের পিএস যেমন আসলে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়ে গেছেন, তার যোগ্যতা আছে কি নাই এটা এই কমিটি বিবেচনায় আনেনি। একইভাবে এই টিমকে, আমাদের ফুটবল দলকে পরিচালনার জন্য বা হ্যান্ডেল করার জন্য কাবরেরার সামর্থ্য কতটুকু আছে বা তিনি পারবেন কিনা, এই বিচারেও কিন্তু ফুটবল ফেডারেশন যায়নি। উল্টো তার চোখ বন্ধ করে তার শুধু চুক্তি বাড়িয়েছে। ওই যে নিজেদের কষ্ট কম আছে, হাতের কাছে আছে, দিয়ে দেন একে। এইটা করে আমাদের ফুটবল নিয়ে যে উন্মাদনা, যে জোয়ারটা তৈরি হয়েছে, সেখানেই কিন্তু নেতিবাচক হিসেবে কাজ করছে। এই কারণে ফুটবল ফেডারেশনের উচিত ইমিডিয়েট তাকে আসলে বদলে আমাদের ভালো মাপের একজন কোচ নিয়োগ দেয়া। তাছাড়া আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে।